তো হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা হচ্ছে বা আমি যেটা নিয়ে এসেছি তোমাদেরকে বলার জন্য সেটা হচ্ছে এটা যে সায়েন্সে গ্রুপ ডির জন্য মানে কমসে কম আমি যেটা মানে অ্যাকচুয়ালি যাকে ব্যাখ্যা করে আছে কথাটা বলবো সেটা হচ্ছে মাস্ট টু মাস্ট শুধু হচ্ছে রেলের গ্রুপ ডি। তো তোমাদের একটাই টেনশন যে স্যার রেলের গ্রুপ ডিতে সায়েন্সে 25-25 কী করে তোলা যায়। তো সেই সেই স্ট্র্যাটাজি সেই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে আজকে বলতে এসেছি যে সায়েন্সে কীভাবে 25-25 তোমরা তুলতে পারবা। হুম। তো সায়েন্সে 25-25 তুলতে গেলে প্রথমে যেটা তোমাদেরকে জানা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে 2025-এর যে সমস্ত এ, যতটা শিফটে এক্সাম হয়েছে তাদের যে এক্সামটার যে পিডিএফ থাকে কোশ্চেন কি যে আনসার কি দিয়েছে আমাদের রেল থেকে সেই আনসার কিটাকে ডাউনলোড করে তোমার কাছে এনে নেওয়া। হুম। তাহলে কী হবে, সেখানে তুমি বুঝতে পারবে টপিক অনুযায়ী যে হ্যাঁ কোন কোন টপিককে বেশি তুলে ধরেছে এবং কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে। তাহলে কী হবে, তোমার কী হবে তোমার যে প্রিপারেশনটা নিবে সেটা তোমার নিতে অনেক সুবিধা হবে। হ্যাঁ। তাহলে তুমি সেখান থেকে পড়বে এবং সেই জিনিসটিকে আগে শেষ করবে, তারপর হয়তো তুমি সিলেবাস তো শেষ করবে তার সাথে, কিন্তু আগে ওই জিনিসটিকে তুমি পড়বে। ঠিক আছে। তো আমরা কী করবো, প্রথমে ওই জিনিসটিকে আমাদের কাছে ডাউনলোড করে নেবো এবং আমরা একটা খাতায় নোট তৈরি করবো যে হ্যাঁ এই অধ্যায় থেকে এটা এসছে, এই অধ্যায় থেকে এতটা এসছে। তখন আমরা কী করবো, সেই অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে পড়তে লাগবো। হ্যাঁ। আমরা তো সিলেবাস শেষ করবোই, জাস্ট কিন্তু আমাদের কি কাজ হচ্ছে ওখানটাকে আগে প্রথমে আমাদের হাতে করা, যেখান থেকে আমাদের রিয়েল কোশ্চেন করছে, যেখান থেকে যে প্যাটার্নে আনছে সেই কোশ্চেনটাকে আমরা দেখবো এবং সেরকমভাবে পড়াশোনা করে সেই জিনিসটাকে আমাদের হাতে এনে নেবো, দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রিয়েল কীভাবে কোশ্চেন করতে পারে। আমরা তো সিলেবাস শেষ করবোই, এটা প্রথমে করবে। তারপরে তুমি কী করবে, তুমি প্রথমে তোমার সিলেবাসটা শেষ করার পর তারপরে তুমি কী করবে, প্রিভিয়াস ইয়ার পেপারে যাবে। তোমার কাছে তো প্রিভিয়াস ইয়ার পেপার আছে, তো প্রিভিয়াস ইয়ার পেপারে গিয়ে তুমি কী করবে, নিজে নিজে মক মারার চেষ্টা করবে, যথেষ্ট চেষ্টা করবে যাতে তুমি নিজে সলভ করতে পারো। হ্যাঁ। তুমি এটা কখনো ভাববে না যে হ্যাঁ আমি আগে অ্যানসারটা দেখে নিই, অ্যানসার কখনো দেখবে না। প্রথমে তুমি চেষ্টা করবে কি, যে আজকে হয়তো তুমি কোর্স চ্যাপ্টারটা পড়লা, জীবনবিজ্ঞানের কোর্স চ্যাপ্টার পড়লা, এবার তুমি দেখে গেলা যে হ্যাঁ কোর্স থেকে কতটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো তুমি আগে প্রথমে সলভ করবে, প্রথমে দেখবে, দিয়ে নিজে করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার দিয়ে বা তোমার দ্বারা কতটা হচ্ছে। হ্যাঁ, তুমি যখন একটা কোর্স চ্যাপ্টারকে ফুল কোশ্চেনটাকে চ্যাপ্টারটাকে তুমি যখন কমপ্লিট করে পড়িয়ে নিবা, তখন তুমি যথেষ্ট চেষ্টা আমি যথেষ্ট চেষ্টা করব, বা আমি জানি যে তুমি তাহলে 100%-এ কমসে কম 80% বা 80% এগিয়ে যাবা। যে 20% থাকবে সেটা হয়তো তোমাকে কী করতে হবে, নোট তৈরি করতে হবে এবং ভেবে নিতে হবে যে হ্যাঁ এগুলো আমাকে নোট তৈরি করতে হবে, এই জায়গাগুলো আমাকে আস কভার করে নিতে হবে। হ্যাঁ, দেখো একটা মানুষ কখনও একটা বই পড়ে মহান হতে পারে না। মহান কখন হয়, ওই ধীরে ধীরে হয়, একসাথে হওয়া যায় না। তুমি যে ভাবছো আমি একটা কোর্স চ্যাপ্টারকে কমপ্লিট করে পড়াশোনা করব, দিয়ে স্যার হয়তো কোর্স থেকে 140টা এলো, 140টা কোশ্চেন হলো, আমি 140টা কেন অ্যান্সার দিতে পারলাম না, আমি তো স্যার কোর্স চ্যাপ্টার অনেক সবই পড়ে গেছি। সেটা ভুল ধারণা। কেউ ওটা পারে না। ওটা কী করে হয়, ওটা নিজেকে ক্র্যাক করতে হয়। যে 140টার মধ্যে হয়তো আমি 120টা পেরেছি, 20টা কোশ্চেন পারিনি। তোমাকে 20টা কোশ্চেন পারবে না বলেই ওরা কোশ্চেনটা করে তৈরি করেছিল 20টা। হ্যাঁ। তো ওই 20টা কোশ্চেন যে তুমি পারোনি, সে 20টা কোশ্চেন তোমার কথা কি, তোমার কাজ কি, সেটাকে নোট করা, যে আমি এই 20টাকে পারিনি, এই 20টাকে আমি নোট করবো। হ্যাঁ, তাহলে কী হবে, তুমি 20টাকে নোট করে নেবে, কিন্তু এমন সময় হবে যে ওরা তোমাকে কোশ্চেন পাচ্ছে না যে তোমাকে কোশ্চেন কোথা থেকে করবে, কারণ তুমি তো সব কিছু গিলে ফেলেছো। তোরা কোশ্চেন কীভাবে করবে, সেটা হচ্ছে কি, এভাবে সায়েন্সকে পড়তে হবে। যে আমরা প্রথমে সায়েন্সের প্রত্যেক অধ্যায়কে এমনভাবে বেসিক থেকে থিওরি করে পড়বো, তারপরে আমরা মক কি সে অধ্যায়ের উপর মক মারবো, সে অধ্যায়ের উপর মক মারবো এবং দেখবো যে আমাদের প্রিপারেশনটা কত দূরে যাচ্ছে। তাহলে তুমি নিজেকে এক্সাম্পল বা নিজেকে পরীক্ষা করতে পারবে যে হ্যাঁ আমি এতটা সুন্দর করে পেরেছি যে আমি এখন 80% এগিয়ে গেছি। তাহলে এটা 1 নম্বর সায়েন্সকে পড়ার। তারপরে কি, সায়েন্সে কি, তারপরে সায়েন্সের তোমাকে তো বললাম সায়েন্সকে ঠিক করতে গেলে এগুলো প্রথমে পড়তে হবে, একটা টেবিলের মধ্যে নোট তৈরি করতে হবে, একটা খাতায় নোট তৈরি করতে হবে। তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে এটাই, যে সায়েন্সকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রথমে তোমার কাজ কি, চ্যাপ্টার ওয়াইজ পড়া, তারপরে কাজ কি, প্রিভিয়াস ইয়ার করা, তারপরে কি, মক লাগানো। হ্যাঁ, তারপরে মক লাগানো। তো আমি যথেষ্ট চেষ্টা করব যে তোমাদের জন্য সায়েন্সের ক্লাস নিয়ে আসি বা আসবো, তবে তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তাহলে আমি আরও যথেষ্ট চেষ্টা করবো যে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি। তো আমিও তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দেবো, যথেষ্ট আমিও করিয়ে দেবো তোমাকে। তো বাংলা ভার্সানে কেউ তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবে না, যথেষ্ট জানা আছে। যদিও করায় হয়তো ছুটে ছুটে করাবে, হয়তো বুঝিয়ে দেবে না। তো আমি তোমাদেরকে আজকে যে
যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থাকে। তো আজকে আমি তোমাদের বায়োলজির ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, যে কোষ, ঠিক আছে? তো কোষ সম্বন্ধে আমি আজকে তোমাদেরকে কিছু বলবো। এবার তোমাদেরকে যদি ভালো লাগে, তাহলে তোমরা বলবা যে হ্যাঁ স্যার, আপনি সায়েন্সের ক্লাস নিয়ে আসেন। তো আমি কোষটাকে তোমাদের প্রথমে বলবো। তো কোষ অধ্যায়টাকে প্রথমে আমি কি করে পড়াবো সেই জিনিসটা তোমাদেরকে আজকে একটু বলে দিচ্ছি। খাতায় করিনি, তবে মুখে বলে দিচ্ছি। তো কোষ প্রথমে পড়াতে গেলে আমাদের কোষ কী সেটা জানতে হবে। কোষ কী বন্ধু? কোষ হচ্ছে একটা এমনই জিনিস, তো যেমন ধরো একটা মানুষের শরীরে ছোট 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 আকারে কী থাকে? কোষ থাকে। এবং সে কোষটা কী হয়, মানে কি আমাদের শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কী থাকে? কোষ থাকে। এবং সে কোষ কী হয়, সে কোষের মাধ্যমে আমরা বেঁচে থাকি। সেই যে আমাদের শরীরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, আমাদের শরীরে যে গোল মানে বৃত্তের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে মানুষের শরীরে, তাকে কী বলা হয়? তাকে বলা হয় কোষ। তাহলে কোষ কি বুঝতে পেরে গেছো? যে কোষ হচ্ছে একটা এমনই জিনিস আমাদের শরীরে বা জীবের মধ্যে ক্ষুদ্র বা গোল গোল আকারে বা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বলতে পারো, যে থাকবে তাকে কি বলবো? কোষ। এবার হচ্ছে যে কোষ, এটা বলে দিলাম। যেমন ধরো একটা বাড়ি করতে গেলে প্রথমে কী লাগে? ইট। ইট দিয়ে তুমি যদি একটা দেওয়াল না তৈরি করো, তাহলে কি তার উপরে ছাদ চাপাতে পারবে না। সেরকম আমাদের শরীরের মধ্যে এটা, যে আমাদের জীবনে যদি কোষ না থাকে, তাহলে আমরা কখনো খাড়ো হয়ে থাকতে পারবো না, আমরাও মরে যাব। ঠিক আছে? তাহলে কোষ কী? কোষ হচ্ছে আমাদের একটাই, তোমরা দুটো হেডলাইন করবে, যেটা আমি যেটা বলছি সেটুকু, তাছাড়া কিছু না। কোষ কী? কোষ হচ্ছে আমাদের গঠনমূলক ও কার্যমূলক একক। ঠিক আছে? কোষ হলো আমাদের জীবনের মৌলিক একক। জাস্ট এই দুটো তোমরা পয়েন্ট করে রেখে দাও, আর কিছু করতে হবে না। তারপরে কোষটা এলো কী করে? তো কোষের তো কেউ না কেউ খোঁজ করেছে বা আবিষ্কার করেছে। তো স্যার, প্রথমে খোঁজ কী আবিষ্কার করেছিল? যিনি করেছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক। কত সালে? 1665 সালে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কী করেছিলেন? প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। কিন্তু কোষটা যে আবিষ্কার করেছিলেন, কোথায় করেছিলেন? কর্কের ছালে করেছিলেন। কিসের সাহায্যে? একটা মাইক্রোস্কোপের সাহায্যে। কিন্তু যে কোষটা আবিষ্কার করেছিল স্যার, সেই কোষটা কী ছিল? মৃত কোষ ছিল। ঠিক আছে? তাহলে তাহলে প্রথমে যে কোষটা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে রবার্ট হুক, 1665 সালে করেছিল। এবং কোষটা যে আবিষ্কার করেছিল সে কোষটা ছিল মৃত কোষ। ঠিক আছে? তাহলে প্রথমে যদি এখানে তোমাকে কোশ্চেন করে যে মৃত কোষ কে আবিষ্কার করেছেন, তুমি বলবে রবার্ট হুক। কত সালে? 1665 সালে। রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিলেন, সে কোষটি কী কোষ ছিল? জীবিত না মৃত? তুমি বলবে মৃত। আর কিছু হবে? এখানে আর কিচ্ছু দেবে না, তোমাকে সব বুঝিয়ে ফেলেছি। তারপরে আর একজন বিজ্ঞানী আসেন, তার নাম হলো কি? তার নাম হচ্ছে লিওন হক। হ্যাঁ তার নাম হচ্ছে লিওন হক। তিনি কী করলো? 1675 সালে সে কী করলো? একটা গর্তের মধ্যে মাইক্রোস্কোপের সাহায্যে কী করলো? সে পরীক্ষা করতে গেল, এবং সে সেখানে পরীক্ষা করে দেখতে পাচ্ছে যে অনেক শুষ্ক জীবী আছে, অনেক শুষ্ক জীব আছে। তখন সে বুঝতে পারলো যে না, কি জীব জীবিতও থাকে বা কোষ জীবিতও থাকে। তখন সে কি একটা জীবিত কোষ আবিষ্কার করলো। সে কী করলো? জীবিত কোষ আবিষ্কার করলো। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট করতে পারি যে জীবিত কোষ কি আবিষ্কার করেছেন? লিওন হক। কত সালে? 1675 সালে। লিওন হক যে কোষটি আবিষ্কার করেছিলেন, সেটি কোন কোষ ছিল? জীবিত কোষ ছিল। আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে আর কিচ্ছু বাইরে আসবে না। তারপরে আরও দুজন বিজ্ঞানী আসেন, তাদের বক্তব্যগুলো শোনো। তারা বলছে যে জীব আর উদ্ভিদ সব কোষ থেকে উৎপন্ন হয়। জীব আর উদ্ভিদ সব কোষ নিয়েই আসে। তাহলে ওরা বলছে যে জীব আর উদ্ভিদ এরা কি সব কোষ নিয়ে উৎপন্ন হয়। বলছে যে জীব আর উদ্ভিদ সব কোষ নিয়ে উৎপন্ন হয়। এরা বলছে। আবার বলছে যে জীব হচ্ছে জীবনের মৌলিক একক। এটা কে বলেছে? সোয়ান বলেছে। স্লাইডেন তো ওর বলছে, স্লাইডেন আর সোয়ান তো বলছে যে জীব আর উদ্ভিদ সব কোষ নিয়েই আসে, মানে সব কোষ নিয়ে উৎপন্ন হয়। ওরা বলছে যে জীব আর উদ্ভিদ কোষ নিয়ে উৎপন্ন হয়। তারপরে বলছে যে জীব হলো মৌলিক একক, জীবনের মৌলিক একক। জীব হলো জীবনের মৌলিক একক। এই কথাটা কে বলছে? এটা বলছে সোয়ান। তো এরা যে বললো যে সব জীব আর উদ্ভিদ কোষ নিয়েই আসে বা কোষ নিয়ে উৎপন্ন হয়, তো এদের কথাটা শুনে না একজন বিজ্ঞানীকে মানে কি ভালো লাগলো না। তখন সে নিজের মনের মতো আরেকটা জিনিস কথার বলার চেষ্টা করলো। সে বিজ্ঞানী তখন আবার একটা বিজ্ঞানী এলো। সেই বিজ্ঞানীর নাম কি? সে বিজ্ঞানীর নাম হচ্ছে কি? সে বিজ্ঞানীর নাম হচ্ছে বুরলভ বিরচো। সে বিজ্ঞানীর নাম কি? বুরলভ বিরচো। তিনি কি বলছেন? তিনি বলছেন যে সব জীব সব কোষের মানে 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 ওই বলছে যে সব জীব আগের কোষ থেকেই বলছে যে সব জীব প্রথম থেকেই আগের কোষ থেকে উৎপন্ন হয়ে আসে। মানে ওই বলছে যে কোনো জীব থাকে, সে কী হয়? প্রথম থেকে আগের কোষ থেকে উৎপন্ন হয়ে আসে, মানে কি পূর্ববর্তী কোষ থেকে ওই উৎপন্ন হয়ে আসে। এটা কে বলছে? বুরলভ বিরচো বলছে। তারপরে আরও দুজন বিজ্ঞানী এসছেন। তারা কি? একটা রবার্ট ব্রাউন বলছে যে কোষের মধ্যে যে কেন্দ্রকে কী থাকে? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটা কে কথা বলেছেন?
কেন্দ্রকের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সে কথাটা কে বলেছে? সে কথাটা বলেছে কি রবার্ট ব্রাউন বলেছে। কে বলেছে? রবার্ট ব্রাউন। আবার বলছে যে আরেকজন বিজ্ঞানী বলছেন, তার নাম হচ্ছে পুরকিনজে। পুরকিনজে কী বলছে? যে কোষের মধ্যে যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমা থাকে, এই কথাটা কে বলেছে? কোষের মধ্যে প্রোটোপ্লাজমাও থাকে, কথাটি কে বলেছে? কথাটা বলেছে পুরকিনজে। ঠিক আছে, আশা করি এই বিজ্ঞানী ছাড়া অন্য কোনো আর বিজ্ঞানীর নাম বলবে না তোমাদেরকে কেউ, আর এইভাবে বুঝিয়ে দিতেও পারবে না। আমি যে সমস্ত বিজ্ঞানীগুলোর নাম বললাম এর মধ্যে আর কোনো বাইরে কোশ্চেন হয় না, আর এখান থেকে কোনো ঘুরিয়ে কোশ্চেন করলেও আশা করি কোনো বাইরে থেকে আসবে না, এখান থেকে ওকে করতে হবে। বুঝেছো? তো এখান থেকে আর কোনো কোশ্চেন না। তারপরে সংখ্যার দিক থেকে কোষকে দুভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এককোষী জীব আর একটা হচ্ছে বহুকোষী জীব। তো এককোষী জীব কি বন্ধু? যার মধ্যে একটি কোষ থাকে তাকে এককোষী বলে, যার মধ্যে একের অধিক কোষ থাকে তাকে বহুকোষী বলে। তো এককোষী জীবের উদাহরণটা কি? এককোষী জীবের উদাহরণ আছে এগুলোই, 5টি আছে। সেটা কি কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে কেলোমাইডোমোনাস, আর একটা হচ্ছে অ্যামিবা, একটা হচ্ছে পেলোসাইডোমোনাস, হ্যাঁ প্যারামোসিয়াম। ঠিক আছে, এই 5টি। আর বহুকোষী বাদবাকি ছাড়া যেগুলো আছে সব হচ্ছে বহুকোষী। তারপরে কি? তারপর একটা সেল। তো ওই সেলে তোমাকে প্রথমে একটা বিবরণ দিয়ে দিই, একটা সেলের মধ্যে কী কী থাকতে পারে। একটা সেল ধরো একটা বৃত্তের মতো একটা গোল করে সেল আঁকলাম। তো এই বৃত্তর যে বাইরের অংশ থাকে সেটাকে বলা হয় সেল, মানে কি কোষ প্রাচীর। বাইরের অংশকে বলা হয় কোষ প্রাচীর। স্যার বাইরের অংশকে কোষ প্রাচীর বলা হয়, স্যার ভিতরের অংশকে কী বলা হয়? ভিতরের অংশকে বলা হয় কি জানো? কোষ পর্দা। ভিতরের অংশকে বলা হয় কোষ পর্দা। আবার তার মধ্যে একটা কেন্দ্রক থাকে এবং সেখানে কে থাকে? নিউক্লিয়াস। তাহলে তার কেন্দ্রকে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কি? যে সমস্ত ভিতরে যে কোষের পদার্থগুলো থাকে তাদেরকে হ্যান্ড কভার করা। তাদের কর্তা যদি বলো তো সেটা হচ্ছে নিউক্লিয়াস। আবার নিউক্লিয়াস আর কোষ পর্দার মধ্যে যেটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজমা। সাইটোপ্লাজমার মধ্যে যে জিরি থাকে তারা কি? তারা থাকে রাইবোজোম। রাইবোজোম থাকে, এবং তার মধ্যে আবার ওখানে থাকে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এগুলোও থাকে। তো এদের মধ্যে আবার ভাগ আছে, এরাকে দুটি ভাগের মধ্যে বিভক্ত করা হয়েছে। এই তো হচ্ছে ব্যাপার। তো এরা যে দুটি ভাগে ভাগ করেছে, তারপর এদেরকে দুভাগে ভাগ করাবো। তো এদেরকে ভাগ করার আগে তোমাকে বলি, তাহলে প্রথমে কোষে আবার তাহলে কি, এবার আমরা কোষকে দুভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। স্যার প্রোক্যারিওটিক কোষটা কি? প্রোক্যারিওটিক কোষ শুধু একটা জিনিসের মধ্যে ঘটে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। শুধু ব্যাকটেরিয়া ছাড়া কোনো কিছুতে ঘটবে না প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষ কি? শুধু ব্যাকটেরিয়ার মধ্যে ঘটে। স্যার উদাহরণ, ওটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, একটা কিছু নীল সবুজ শৈবাল। আর ইউক্যারিওটিক কোষটা কি? ইউক্যারিওটিক কোষ জীব, উদ্ভিদ, শৈবাল, প্রোটোপ্লাজমা, এই সমস্ত জীবের মধ্যে ইউক্যারিওটিক কোষ ঘটে। তো স্যার আপনি যে কোষের মধ্যে যে জিনিসগুলো বললেন, সাইটোপ্লাজমা, কোষ প্রাচীর, কোষ পর্দা, এদের মধ্যে তো আবার স্যার ভাগ আছে, এরা কোন ভাগে পড়ছে? এই মানে কোন প্রোক্যারিওটিকের মধ্যে কোনটা পড়ছে, ইউক্যারিওটিকের মধ্যে কোনটা পড়ছে? হ্যাঁ অবশ্যই পড়ছে, এগুলোও তোমাদেরকে বলবো, কোনো টেনশন নিও না, জাস্ট তোমরা শুধু নোট তৈরি করো। ঠিক আছে?